রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির অ্যাশ ব্লক গ্রুপের যে 2 নম্বর গ্রুপে যারা আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এবং এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো যেমন আমি লিখে রেখেছি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আমাদের দৈনন্দিন জীবনে এবং জৈবিক ক্রিয়া সাংঘাতিক ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো যে উদ্ভিদেরা খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষ ক্লোরোফিলের সাহায্যে, সেই ক্লোরোফিলে কিন্তু ম্যাগনেসিয়াম থাকে। ফলে এই সমস্ত ইম্পর্টেন্ট সব ধাতুগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, কারণ এদেরকে আবার প্রকৃতিতে মাটিতে পাওয়া যায়, ভূত্বকে পাওয়া যায়, এবং এরা জলের সঙ্গে ক্ষার উৎপন্ন করে। এদেরই বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এবং এই পরিবার থেকে ক্যালসিয়াম ঘটিত কিছু যৌগের আমরা প্রস্তুতি ধর্ম দেখব। প্রথমে আমরা একটু পরিচিতি নিয়ে নিব ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় কারণ এদেরকে মৃত্তিকা পাওয়া যায়, ভূপৃষ্ঠে পাওয়া যায়, আর সেই সঙ্গে এরা জলের সঙ্গে ক্ষার উৎপন্ন করে। এদের সাধারণ যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে NH2। আমরা যদি ম্যাগনেসিয়াম দেখি, ম্যাগনেসিয়াম পরমাণু ক্রমাঙ্ক 12, 1s2, 2s2, 2p6, 3s2। এই এস অরবিটালের শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে, সেজন্য এদেরকে এস ব্লক মৌল বলা হয়। এবং এদের যেহেতু এস অরবিটালে 2টো ইলেকট্রন আছে, সে কারণে এরা পর্যায় সারণীতে 2 নম্বর শ্রেণীতে আছে। এবং এদের নাম যদি বলা হয় বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের ঠিক আগের যে পরিবারটা আছে সেই পরিবারটা হলো ক্ষার ধাতু, এবং এই পরিবারটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আমরা এদের বিভিন্ন ভৌত আর রাসায়নিক ধর্মগুলো নিয়ে একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করব। বিভিন্ন ভৌত ধর্ম তুলনামূলক আলোচনা। প্রথমে পারমাণবিক ব্যাসার্ধ। আমরা যদি এদের প্রকৃতিতে অবস্থান দেখি যে এই সমস্ত মৌলগুলো যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, মৃত্তিকাতে পাওয়া যায়, তো কী হিসাবে পাওয়া যায়? তাহলে আমরা এদের প্রাকৃতিক উৎসটা দেখে নেব। প্রাকৃতিক উৎস। রাসায়নিকভাবে এই মৌলগুলো ভীষণ সক্রিয়। মনে রাখবে, রাসায়নিকভাবে মৌলগুলো কিন্তু ভীষণ সক্রিয়। সে কারণে প্রকৃতিতে এরা তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু। প্রকৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে নানান যৌগ গঠনের মাধ্যমে এরা কিন্তু ভূত্বকে আকরিক বা খনিজ হিসাবে অবস্থান করে, বিভিন্ন যৌগ হিসাবে অবস্থান করে। এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। বিভিন্ন যৌগ হিসাবে যে এদের পাওয়া যায়, তার মধ্যে যেমন বেরিলিয়াম। মনে রাখবে, বেরিলিয়ামকে বেরিল বলে। বেরিল হিসাবে পাওয়া যায়, যার সংকেত হলো Be3Al2Si6O18। এটাকে বলা হয় বেরিল, বেরিলিয়াম ঘটিত যৌগ, যার মধ্যে অ্যালুমিনিয়াম অশুদ্ধ হিসাবে থাকে। এছাড়াও বেরিলিয়ামকে আমরা পাই ফেনাসাইট হিসাবে পাই, ফেনাসাইট, যার সংকেত হলো Be2SiO4, ফেনাসাইট। এইভাবে বেরিলিয়ামকে আমরা যৌগ হিসাবে প্রকৃতির মধ্যে পাই। আমরা যদি ম্যাগনেসিয়ামের কথা দেখি, ম্যাগনেসিয়ামকে প্রকৃতি কিন্তু পাওয়া যায় ম্যাগনেসাইট হিসাবে, এবং ম্যাগনেসাইটের সংকেত হলো MgCO3, কার্বনেট হিসাবে পাওয়া যায়। এছাড়া ম্যাগনেসিয়ামকে ডলোমাইট হিসাবে পাওয়া যায়। ডলোমাইট নাম শোনা আছে তো, ডলোমাইট হিসাবে পাওয়া যায় ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এই ডলোমাইট হিসাবে আমরা ম্যাগনেসিয়ামকে পাই। ফলে প্রকৃতিতে এদেরকে মুক্ত অবস্থা পাওয়া যাবে না, ভীষণ ইলেকট্রোপজিটিভ ধাতু। বাতাসে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করবে। যেমন ক্যালসিয়ামকে পাওয়া যায় ক্যালসিয়ামকে পাওয়া যায় লাইমস্টোন হিসাবে, ক্যালসিয়াম কার্বনেট। এছাড়া ক্যালসিয়ামকে পাওয়া যায় ফ্লোরস্পার হিসাবে, ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2 সংকেত। এছাড়া ক্যালসিয়ামকে পাওয়া যায় জিপসাম হিসাবে, নাম শুনেছ জিপসাম? জল, সিমেন্টের মতন একটা জিনিস, প্লাস্টার অফ প্যারিস, যাকে জল দিলে এই জিপসামে পরিণত হয়। এবং এখানে আমরা নানান ধরনের প্লাস্টার, সিমেন্ট হিসাবে এটা কাজ করে জিপসাম। এর সংকেত হলো
এইভাবে আমরা কিন্তু ক্যালসিয়ামকে পাই। ফলে এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়ার সম্ভাবনা নেই একদম। যেমন স্টোনসিয়াম এই যে মৌলটা দেখতে পাচ্ছ স্টোনসিয়ামকে পাওয়া যায় যেমন সেলেস্টাইন হিসাবে, স্টোনসিয়াম সালফেট। আবার স্টোনসিয়ামকে আমরা যেমন পাই, স্টোনসিয়ামকে সেলেস্টাইন হিসাবে যেমন পাওয়া যায়, তেমন স্টোনসিয়ামকে স্টোনসিয়ানাইট হিসাবেও পাওয়া যায়, স্টোনসিয়াম কার্বনেট। এইভাবে স্টোনসিয়ামকে পাওয়া যায়। আমরা যদি দেখি বেরিয়ামের উৎস যদি দেখি, বেরিয়ামকে বিভিন্ন যৌগ হিসাবে পাওয়া যায়, যেমন বেরাইটিস হিসাবে পাওয়া যায় বেরিয়াম সালফেট। এছাড়া বেরিয়ামকে পাওয়া যায় উইদারাইট হিসাবে, বেরিয়াম কার্বনেট। এই হলো বেরিয়ামের উৎস। ফলে দেখতে পাচ্ছ এদের প্রকৃতিতে বিভিন্ন যৌগ বিভিন্ন আকরিক হিসাবে পাওয়া যায়। যেমন বেরিলিয়ামকে পাওয়া যায় বেরিল ফেনাসাইট হিসাবে, যাদের সংকেত হলো এটা। ম্যাগনেসিয়ামকে ম্যাগনেসাইট ডলোমাইট হিসাবে পাওয়া যায়। ক্যালসিয়ামকে লাইমস্টোন ফ্লোরস্পার জিপসাম হিসাবে পাওয়া যায়, এবং স্টোনসিয়ামকে সেলেস্টাইন স্টোনসিয়ানাইট। বেরিয়ামকে আমরা পাই ভ্যারাইটিস উদারাইট ইত্যাদি হিসাবে, এবং এদের সংকেতগুলো পরীক্ষায় আসে। তোমরা এই জায়গাতে এরা হলো এই সমস্ত ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রাকৃতিক উৎস। এইভাবে বিভিন্ন যৌগ হিসাবে এরা প্রকৃতির মধ্যে অবস্থান করে। তোমরা বলতে পারবে এই যে সংকেতগুলো লেখা হলো, এদের মধ্যে চুনাপাথরের সংকেত কি? পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধের আমরা একটু ধারণা তৈরি করব। তো মনে রাখবে, এই সমস্ত ভৌত ধর্ম যখন আমরা তুলনামূলকভাবে বিচার করব, তখন এদের আগের গ্রুপ যে আছে সে আগের গ্রুপে থাকা ক্ষার ধাতুগুলোর সাথে তুলনা করে বলতে হয়। বোঝা গেছে? তো ক্ষার ধাতুগুলোর সাথে যদি এদের তুলনা করে বলি, তাহলে বলো তো এদের পারমাণবিক ব্যাসার্ধ আমরা যদি এখানে দেখি, যেমন মনে করো ম্যাগনেসিয়ামের আগে সোডিয়াম আছে আর এখানে ম্যাগনেসিয়াম আছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ কার বেশি হবে? আমরা জানি পর্যায় সারণীতে বাঁদিক থেকে ডান দিকে গেলে কক্ষ সংখ্যা একই থাকে। যেমন সোডিয়ামের প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে কক্ষে 1। আবার ম্যাগনেসিয়ামে যদি আমরা দেখি, প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে কক্ষে কিন্তু 1, 2। ফলে সোডিয়াম থেকে যখন ম্যাগনেসিয়ামে অগ্রসর হলে কক্ষ সংখ্যা একই থাকে, কিন্তু কেন্দ্রে এর 11 চার্জ, কেন্দ্রে 12 চার্জ। ফলে বাদিক থেকে ডান দিকে যখন যাব আমরা গ্রুপ 1 থেকে গ্রুপ 2-তে, তখন কিন্তু তাদের কক্ষ সংখ্যা একই থাকে। দেখো, কিন্তু কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বেড়ে যায় বলে পারমাণবিক ব্যাসার্ধের সংকোচন ঘটে। বোঝা গেছে? তাহলে মনে থাকবে কি বলবো বলো তো? গ্রুপ 1 অপেক্ষা পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ কম। কেন কম? কারণ মনে রাখবে কেন কম? কারণ কক্ষ সংখ্যা একই থাকে। কক্ষ সংখ্যা একই। আর কি হয়? কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়। কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়। এর ফলে কি হয়? বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায় বা আকর্ষণ বৃদ্ধি পায়। কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। আর এর ফলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমরা যদি গ্রুপ 1 সাথে তুলনা করি, তাহলে গ্রুপ 1 অপেক্ষা কিন্তু গ্রুপ 2 এর কী হবে? পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ বেশি হবে। বোঝা গেছে? কেন বেশি হবে? কারণ কক্ষ সংখ্যা একই থাকে, কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়,
ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পায়। আমরা যদি উপর থেকে নিচে দেখি তাহলে কি হবে, উপর থেকে যদি নিচের কথা বিবেচনা করি তাহলে দেখব পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় বলো তো? কারণ উপর থেকে নিচে নামলে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ দুটোই বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ নতুন কক্ষের সংযুক্তি ঘটে। নতুন কক্ষের সংযুক্তি, দেখো আমরা যদি বেরিলিয়াম দেখি, বেরিলিয়ামের প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 1। বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়ামের কথা যদি দেখি তাহলে প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, তারপরে কক্ষে 1। উপর থেকে নিচে নামলে মুখ্য কক্ষ সংখ্যায় বেড়ে যায়। বোঝা গেছে কথাটা? মুখ্য কক্ষ সংখ্যা সংযুক্তি ঘটে, সেই সঙ্গে আবরণী ক্ষমতার বৃদ্ধি পায়। আবরণী ক্ষমতার বৃদ্ধি। আর এই দুটো যে উপরে যে কারণ দুটো বললাম, এই দুটো কারণ উপরের কারণ দুটির সম্মিলিত প্রভাব কেন্দ্রের প্রোটন সংখ্যাজনিত প্রভাব অতিক্রম করে। বোঝা গেছে? কথাটা বোঝাতে পারলাম? কি উপর থেকে নিচে নামলে যেমন নতুন কক্ষের সংযুক্তি ঘটে, তেমনি আবরণী ক্ষমতা বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ তার আগের কক্ষটা বাধা দেয়। এই বাধাটাকে বলা হয় আবরণী ক্ষমতা। আবরণী ক্ষমতা যত বাড়বে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ তত হ্রাস পাবে। ফলে নতুন কক্ষের সংযুক্তি আর আবরণী ক্ষমতা বৃদ্ধি সম্মিলিত প্রভাব, মনে রাখবে সম্মিলিত প্রভাব কেন্দ্রের প্রোটন সংখ্যা বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে। ফলে উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধের বৃদ্ধি ঘটে। বোঝা গেছে? আমরা এবার দেখব যে এদের আয়নায়ন বিভব। পরের ধর্ম আয়নায়ন বিভব, আয়নাইজেশন পটেনশিয়াল। নিশ্চয়ই তোমাদের জানা আছে, ধারণা আছে। আয়নাইজেশন পটেনশিয়াল বলতে আমরা কি বুঝি? গ্যাসীয় অবস্থায় একটা মৌলের সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বের করে পজিটিভ আয়নে পরিণত করার জন্য যে শক্তি দরকার হয়, এই শক্তিটাকে বলা হয় আয়নাইজেশন পটেনশিয়াল। মনে থাকবে কথাটা? আয়নায়ন বিভব। পজিটিভ আয়নের প্রথম ইলেকট্রনটা বের করার জন্য যে শক্তি দরকার থাকে ফার্স্ট আইপি, দ্বিতীয় ইলেকট্রন বের করার জন্য যে শক্তি দরকার থাকে সেকেন্ড আইপি বলে। এটা একটা পর্যাবৃত্ত ধর্ম, এবং এই ধর্মটা গ্রুপ 2তে যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দেখব এরা এই ধর্মটার কীরকম প্রদর্শন করে। ফলে আয়নায়ন বিভব, আয়নাইজেশন পটেনশিয়ালও বলা হয়, আয়নায়ন বিভব মনে রাখবে সংক্ষেপে আইপি বলা হয়। বুঝা গেছে? আমরা যদি এটা দেখি তাহলে এই মৌলগুলোর ক্ষেত্রে দেখব কি দেখব, গ্রুপ 1 যে ক্ষার ধাতু গ্রুপ আছে, গ্রুপ 1 অপেক্ষা গ্রুপ 2 মৌলের যে ফার্স্ট আইপি, ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল, এদের ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল বেশি হয়। কেন বেশি হয়? কারণ কি বলতো? ফার্স্ট আইপির মানটা এদের বেশি হয় কারণ এদের আকার ছোট, আর কি হবে? কেন্দ্রে চার্জ বেশি, তাই কিনা বলো? গ্রুপ 1-এর তুলনায় গ্রুপ 2 এক্ষুনি পড়লাম তো আমরা, গ্রুপ 1 অপেক্ষা গ্রুপ 2 পরমাণুগুলো আকার ছোট, কেন্দ্রের চার্জ বেশি, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ বেশি। বহিস্থ ইলেকট্রন প্রতি কেন্দ্রের আকর্ষণ বেশি, ফলে আইপি বেশি হবে, এটাই স্বাভাবিক। ফলে ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি দরকার হয়। ইলেকট্রন নির্গমনে
অধিক শক্তি দরকার হয়, মনে থাকবে, অধিক শক্তি দরকার হয়। ঠিক আছে, কিন্তু সেকেন্ড আইপির কথা যদি বলি, সেকেন্ড আইপি গ্রুপ 1 অপেক্ষা কম হবে এদের, মনে থাকবে কথাটা, গ্রুপ 1 অপেক্ষা কম হবে। কেন কম হবে বলো তো? আরেকটা ইলেকট্রন যখন বের করব, আমরা যদি দেখি, যেমন মনে করো ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে Mg+, আবার আরেকটা ইলেকট্রন যদি আমি বের করি তাহলে Mg+2 হবে। এক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবো এর নিষ্ক্রিয় কাঠামো পাবে 1s2 2s2 2p6, 1s2 2s2 2p6 3s1। এই যে দেখো 3s1 থেকে একটা স্থিতিশীল সজ্জা লাভ করবে, ফলে সেকেন্ড আইপি গ্রুপ 1 অপেক্ষা কিন্তু এদের কি হবে, গ্রুপ 1 অপেক্ষা কম হবে। কেন কম হবে? কারণ এরা কি করে, কারণ সেকেন্ড ইলেকট্রন বর্জনে নিষ্ক্রিয় কাঠামো লাভ করে, মনে থাকবে, কি লাভ করে, নিষ্ক্রিয় কাঠামো লাভ করে, নিষ্ক্রিয় কাঠামো লাভ। কথাটা বোঝা গেছে? তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে এরা নিষ্ক্রিয় কাঠামো লাভ করবে বলে দেখতে পাচ্ছ যে এখানে নিষ্ক্রিয় কাঠামো হয়ে গেছে। বোঝা গেছে তো? ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, তারপরে কক্ষে 2। এখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখন প্রথম এই দুটো, তারপরে যখন বেরিয়ে যাবে তখন প্রথম কক্ষে, তারপরে শেষ কক্ষে একটা থাকবে। এখান থেকে যখন Mg+2 তৈরি হবে তখন প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8, একদম বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হবে, ফলে নিষ্ক্রিয় কাঠামো কিন্তু লাভ করবে। এই জন্য কী হয়, গ্রুপ 1টি কী দাঁড়ালো তাহলে, আয়নায়ন বিভবের ধর্মটা কীরকম, এদের ফার্স্ট আইপি গ্রুপ 1 অপেক্ষা বেশি হবে, কারণ আকার ছোট, কেন্দ্রের চার্জ বেশি, ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি দরকার হয়। কিন্তু সেকেন্ড আইপির মান এদের কী হবে, গ্রুপ 1 অপেক্ষা কম হবে, কারণ গ্রুপ 1-এর ক্ষেত্রে সেকেন্ড ইলেকট্রন নির্গমনে তাদের স্থিতিশীল সজ্জা নষ্ট হয়, নিষ্ক্রিয় কাঠামো নষ্ট হয়। কিন্তু গ্রুপ 2 মৌলগুলোর ক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রন বের করার ক্ষেত্রে এরা কী করে, নিষ্ক্রিয় কাঠামো লাভ করে। এই জন্য গ্রুপ 1 অপেক্ষা গ্রুপ 2-র সেকেন্ড আইপির মান কিন্তু বেশি হয়। আমরা যদি গ্রুপ বরাবর উপর থেকে নিচে দেখি তাহলে কী হবে, উপর থেকে যদি নিচে দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আইপি হ্রাস পায়। কেন আইপি হ্রাস পায়? উপর থেকে নিচে আয়নায়ন বিভব কমে যায়, কারণ আকারের বৃদ্ধি ঘটে, আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা দেখেছি তো এই কারণগুলো। আবরণী ক্ষমতা বৃদ্ধি কি করে, কেন্দ্রের চার্জকে অতিক্রম করে, ফলে ইলেকট্রন নির্গমন সহজ হয়, এই কারণে উপর থেকে যদি নিচে নামা যায় তাহলে আইপির মানটা হ্রাস পায়। বোঝা গেছে? আর এই হলো আয়নায়ন বিভব ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি। তোমরা বলতে পারবে এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আছে এদের মধ্যে আইপির মান সর্বোচ্চ কোন মৌলটির? হাইড্রেশন এনথালপি। ধারণা আছে হাইড্রেশন এনথালপি কী জিনিস? একে ডেল HY দিয়ে লেখা হয় হাইড্রেশন এনথালপি। কি এটা? যখন এই ধাতুগুলোকে জলের মধ্যে দেওয়া হয় তখন জলের অণু দ্বারা ধাতব আয়নগুলো সংযোজিত হয়, আর এর ফলে যে এনার্জি উৎপন্ন হয় সেই এনার্জিটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। বোঝা গেছে? অর্থাৎ আমরা যদি কোনো ধাতুকে, মনে করো ম্যাগনেসিয়ামকে যদি জলে দিই তাহলে ম্যাগনেসিয়াম আয়ন জলের অণু দ্বারা পরিবেষ্টিত হবে, এই কথা বোঝা গেছে? আর ম্যাগনেসিয়াম আয়ন জলের অণু দ্বারা যদি পরিবেষ্টিত হয় তাহলে ম্যাগনেসিয়াম+2 এরকম জলযোজন আয়ন উৎপন্ন হবে, আর এই প্রক্রিয়াটাতে যে শক্তিটা উৎপন্ন হবে সেই শক্তিটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। তাহলে হাইড্রেশন এনথালপি কথাটা বোঝা গেছে? ধাতব আয়নগুলোকে যখন জলে মেশানো হয় তখন জলের অণু দ্বারা সংযোজন ঘটে, জলযোজন বা যাকে বলা হয় হাইড্রেশন। আর এই ধরনের হাইড্রেশন ঘটার ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তিটাকে বলা হয় হাইড্রেশন এনথালপি।
তো আমরা যদি এই হাইড্রেশন এনথালপিটা এবার এই পরিবারের ক্ষেত্রে গ্রুপ 2 মৌলগুলোর ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে কীরকম হবে বলো তো? কম হবে না বেশি হবে? উপর থেকে নিচে বাড়বে না কমবে? গ্রুপ 1-এর তুলনায় এদের কম না বেশি, এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো প্রথমে আমরা তুলনা করব গ্রুপ 1 অপেক্ষা। মনে রাখবে এদের গ্রুপ 1 অপেক্ষা গ্রুপ 2 মৌলের এই হাইড্রেশন এনথালপির মান বেশি। হাইড্রেশন এনথালপি বেশি হয়। কেন বেশি হয় বলো তো? কারণ এদের আকার ছোট, আর কি কেন্দ্রে চার্জ বেশি, আর কি হয় অধিক পরিমাণে জলযোজন ঘটে, আর এই সমস্ত কারণের জন্য এদের হাইড্রেশন এনথালপির মান গ্রুপ 1 মৌলগুলো অপেক্ষা বেশি হয়। এবার এদের ক্ষেত্রে যদি আমরা দেখি উপর থেকে যদি নিচে দেখা যায়, তাহলে উপর থেকে নিচে কিন্তু এদের হাইড্রেশন এনথালপির মানটা হ্রাস পায়। হাইড্রেশন এনথালপি হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ আয়নের আকার বৃদ্ধি পায়, আয়নের ব্যাসার্ধ বৃদ্ধি ঘটে। বোঝা গেছে? ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আর আমরা জানি ব্যাসার্ধ বৃদ্ধি, কারণ আমরা জানি হাইড্রেশন এনথালপি আয়নের চার্জ বাই ব্যাসার্ধ। যেহেতু ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ফলে উপর থেকে নিচে নামলে হাইড্রেশন এনথালপি হ্রাস পায়। বোঝা গেছে আমার কথাটা? কি বললাম? যে উপর থেকে যদি নিচে নামা যায়, তাহলে হাইড্রেশন এনথালপি উপর থেকে নিচে হ্রাস পাবে। কেন? যেহেতু হাইড্রেশন এনথালপি চার্জ বাই ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার ফলে হাইড্রেশন এনথালপি উপর থেকে নিচে হ্রাস পায়। মনে থাকবে কথাটা? এটা হলো। এবার আমরা যদি দেখি যে হাইড্রেট আয়নগুলোর মোবিলিটি, মনে থাকবে হাইড্রেট আয়নগুলোর সচলতা যদি দেখি, তাহলে দেখব আয়নীয় সচলতা, হাইড্রেট আয়নগুলোর আয়নীয় সচলতা কি হবে? এই বেরিলিয়াম থেকে বেরিয়াম বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় বলো তো? তাহলে উপর থেকে নিচে কিন্তু আয়নগুলোর কি হবে? বৃদ্ধি পায়। কারণ হাইড্রেশন মাত্রা হ্রাস পায়, হাইড্রেশন মাত্রা হ্রাস ঘটে। আর কি হয়? ফলে হাইড্রেটেড আয়নের তাই তো উপর থেকে নিচে নামলে যে এদের আকার বৃদ্ধি পায়। যেমন বেরিলিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের তুলনায় ক্যালসিয়াম, এই আকারগুলো কিন্তু ক্রমশ বৃদ্ধি পায়। আর আকার বৃদ্ধি পাওয়ায় কম সংখ্যক জলের অণু দ্বারা সংযোজন ঘটে। ফলে উপর থেকে নিচে নামলে হাইড্রেশন মাত্রা হ্রাস পায়, ফলে হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ হ্রাস পায়। আর ব্যাসার্ধ হ্রাস পেলে কি হবে? তাদের আয়নীয় সচলতা বৃদ্ধি পাবে। একই কারণে কি ঘটে? এদের আয়নীয় পরিবাহিতা বৃদ্ধি পায়। আয়নীয় পরিবাহিতা মনে থাকবে তো? এই উপরের কারণ দুটোর জন্য আয়নীয় পরিবাহিতা বৃদ্ধি পায়। আর এই হলো এদের হাইড্রেশন এনথালপির একটা ধারণা। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এই মৌলগুলোকে যখন জলে দ্রবীভূত করা হয়, তখন এর থেকে উৎপন্ন আয়নগুলো জলের অণু দ্বারা সংযোজন ঘটে, যাকে হাইড্রেশন, এর ফলে যে উৎপন্ন এনার্জিটা হাইড্রেশন এনথালপি বলে।
গ্রুপ ওয়ান অপেক্ষা এদের এটা বেশি, কিন্তু উপর থেকে নিচে নামলে হ্রাস পায়, কারণ আয়নের আকার বৃদ্ধির সঙ্গে হাইড্রেশন মাত্রা হ্রাস পায়, হাইড্রেট আয়নের ব্যাসার্ধ হ্রাস পায়। তোমরা বলতে পারবে এদের যে হাইড্রেট আয়নগুলো তৈরি করে, কোন হাইড্রেট আয়নের আয়নীয় সচেতনতা সব থেকে বেশি? জারণ অবস্থা। আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যদি জারণ অবস্থাটা বিবেচনা করি, তাহলে এদের স্থিতিশীল জারণ অবস্থা হলো +2। আমরা এদের বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন নির্গমনের ফলে এরা স্থিতিশীল নিষ্ক্রিয় কাঠামো লাভ করে, সে কারণে এদের স্থিতিশীল জারণ স্তর হলো +2। স্থিতিশীল জারণ অবস্থা গ্রুপ 2 মৌলগুলোর কত বললাম বলো তো? +2। কেন? দুটো ইলেকট্রন বর্জনে এরা স্থিতিশীল নিষ্ক্রিয় কাঠামো লাভ করে। আর এই +2 জারণ স্তরে স্থিতিশীলতার কারণ হিসাবে আমরা বলতে পারি, কঠিনের কথা যদি বিবেচনা করি, তাহলে কঠিন অবস্থায় মনে রাখবে এরা কেলাস তৈরি করে থাকে, ফলে কঠিন অবস্থায় এদের কি হয়? এদের আকারে ছোট, চার্জ বেশি হওয়ায় এরা কি করে? এদের যে ল্যাটিস শক্তি, মনে রাখবে ল্যাটিস শক্তি সহজে সেকেন্ড আইপিকে অতিক্রম করতে পারে, সে কারণে এরা কঠিন অবস্থায় +2 জারণ স্তর প্রদর্শন করে, অতিক্রম করে। আবার দ্রবণের কথা যদি বিবেচনা করি, এটা হলো কঠিন অবস্থায়। আমরা যদি দ্রবণের কথা বিবেচনা করি দ্রবণে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উচ্চ জালক শক্তি, মনে থাকবে কথাটা, দ্রবণের ক্ষেত্রে যদি দেখি তাহলে উচ্চ হাইড্রেশন এনথালপি সহজে কি করতে পারে? সহজে এদের সেকেন্ড আইপি অর্থাৎ দ্বিতীয় আয়নায়ন বিভবকে অতিক্রম করতে পারে, সেই কারণে এরা কঠিন এবং দ্রবণ উভয় অবস্থায় কিন্তু +2 জারণ অবস্থা দেখাতে পারে। বোঝা গেছে নিশ্চয়ই? দ্রবণে এবং কঠিন অবস্থায় কেন এরা +2 জারণ অবস্থা প্রদর্শন করে? কারণ এদের যে চার্জ বেশি এবং আকার ছোট হওয়ায় এদের যে ল্যাটিস শক্তির মান খুব উচ্চ হয়, এবং উচ্চ ল্যাটিস শক্তি, মনে রাখবে উচ্চ ল্যাটিস শক্তি এদের সহজে সেকেন্ড আইপিকে অতিক্রম করতে পারে। আবার দ্রবণের কথা যদি বিবেচনা করি, তাহলে কি বলতো? দ্রবণে এদের যে উচ্চ হাইড্রেশন এনথালপির মান সহজে সেকেন্ড আইপিকে অতিক্রম করতে পারে। কিন্তু এই মৌলগুলোর ক্ষেত্রে এরা +2 অপেক্ষা, মনে রাখবে +2 অপেক্ষা উচ্চ জারণ স্তর দেখায় না। কেন বলতো উচ্চ জারণ স্তর দেখায় না? কারণ নিষ্ক্রিয় কাঠামো নষ্ট হয়, ফলে ইলেকট্রন নির্গমনে অধিক শক্তি দরকার হয়, মনে থাকবে কথাটা, এতটাই শক্তি দরকার হয় যা রাসায়নিক বিক্রিয়ায় পাওয়া যায় না। রাসায়নিক বিক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় না, মনে থাকবে কথাটা। সে কারণে +2 অপেক্ষা এরা উচ্চ জারণ স্তর দেখাতে পারে না। এই হলো এদের জারণ অবস্থার একটা ধারণা, মনে থাকবে কথাটা। তাহলে এদের সাধারণ জারণ অবস্থা হলো +2, কঠিন অবস্থায় উচ্চ ল্যাটিস শক্তি এদের সেকেন্ড আইপিকে অতিক্রম করতে পারে, আর দ্রবণে উচ্চ হাইড্রেশন এনথালপি এদের সেকেন্ড আইপিকে অতিক্রম করতে পারে, বলে কঠিন এবং দ্রবণ উভয় অবস্থাতেই এরা +2 জারণ অবস্থা প্রদর্শন করে। কিন্তু এরা +2 অপেক্ষা বেশি জারণ স্তর দেখাতে পারে না, কারণ এক্ষেত্রে এদের নিষ্ক্রিয় কাঠামো থেকে ইলেকট্রন নির্গমনের দরকার হয়, যে প্রক্রিয়া প্রচুর শক্তি দরকার হয়, যেটা রাসায়নিক বিক্রিয়া পাওয়া সম্ভব নয়। আমরা এদের আরেকটা ধর্ম বিবেচনা করব, এদের ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম। মনে রাখবে যে গ্রুপ 2 মৌলগুলো এরা কিন্তু তীব্র ইলেকট্রোপজিটিভ, ফলে এদের ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম। তড়িৎ ধনাত্মক ধর্ম নিয়ে একটু আলোচনা করব। তড়িৎ ধনাত্মক ধর্ম বা ধাতব ধর্ম, তো এরা সকলে কিন্তু
তীব্র ইলেকট্রোপজিটিভ ধর্ম, কিন্তু এদের ইলেকট্রোপজিটিভ ধর্ম তথা ধাতব ধর্ম মনে রাখবে এদের ধাতব ধর্ম গ্রুপ 1 অপেক্ষা কম হয়। গ্রুপ 1 অপেক্ষা কম। কেন কম হয় বলতে পারবে? এদের ধাতব ধর্ম তথা ইলেকট্রোপজিটিভ ধর্ম গ্রুপ 1 অপেক্ষা এদের কম, কারণ এদের কি আকার ছোট, এদের আকার ছোট, মনে থাকবে কথাটা, আর এদের আইপি বেশি। এ কারণে এদের কি হয়, ফলে এদের ইলেকট্রন নির্গমন সহজ হয় না, সহজ হয় না। এই সমস্ত কারণের জন্য গ্রুপ 1 অপেক্ষা এদের কিন্তু ধাতব ধর্ম কম হয়। কিন্তু উপর থেকে যদি নিচে নামি তাহলে কী হবে বলো তো? উপর থেকে যদি নিচের কথা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ বলো বলো কি কারণ? হ্যাঁ, কারণ আকার বৃদ্ধি পায়, আকারের বৃদ্ধি ঘটে, আয়নায়ন বিভব হ্রাস পায়, বোঝা গেছে? ফলে ইলেকট্রন নির্গমন সহজ হয়, মনে থাকবে, নির্গমন সহজ হয়। এই কারণে এদের উপর থেকে নিচে কিন্তু ইলেকট্রোপজিটিভ তথা ধাতব ধর্ম বৃদ্ধি পায়, বোঝা গেছে? তো তোমরা বলতে পারবে গ্রুপ 2-তে যে মৌলগুলো আছে এদের মধ্যে ধাতব ধর্ম সর্বাধিক কোন মৌলটার? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গ্রুপ 2 মৌলগুলো মনে রাখবে, আমরা যখন এই সমস্ত পরিবার নিয়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা করি তো মনে রাখা দরকার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে। সাধারণত এরা ক্যালাসীয় গঠন তৈরি করে থাকে এবং সেই ক্যালাসীয় গঠনের উপরেই কিন্তু জালক শক্তি ইত্যাদি বিষয়ের উপর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে। তো মনে রাখব এদের যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখি তাহলে আমরা দেখব গ্রুপ 1 যে মৌল আছে, গ্রুপ 1 মৌল অপেক্ষা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, মৌল অপেক্ষা বেশি হয়। কেন বেশি হয় বলো তো? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি হয়? কারণ এদের আকার ছোট, এদের আকার ছোট, মনে থাকবে কথাটা, এদের আকার ছোট 1 নাম্বার, আর 2 নাম্বার এরা ঘন সন্নিবিষ্ট ক্যালাস গঠন করে, ঘন সন্নিবিষ্ট ক্যালাস গঠন করে। সে কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গ্রুপ 1 যে মৌলগুলো পরিবারটা আছে তাদের তুলনায় এদের বেশি হয়। কিন্তু এদের উপর থেকে যদি নিচে নামি তাহলে উপর থেকে যদি নিচের কথা বিবেচনা করা হয় তাহলে এদের কিন্তু কোনো ধারাবাহিকতা থাকে না, কোনো ধারাবাহিকতা নেই, মনে থাকবে কথাটা, ধারাবাহিকতা নেই। ধারাবাহিকতা নেই। কেন নেই? কি কারণে এদের উপর থেকে নিচে ধারাবাহিকতা নেই? কারণ এরা বিভিন্ন ধরনের ক্যালাস গঠন করে, বিভিন্ন ধরনের ক্যালাস গঠন করে, বোঝা গেছে? সুতরাং আমরা যদি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথাটা বিবেচনা করি এই গ্রুপ 2 মৌলগুলোর ক্ষেত্রে তাহলে মনে রাখবে গ্রুপ 1-এর তুলনায় এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ হলো এদের আকার ছোট এবং এরা ঘন সন্নিবিষ্ট ক্যালাস তৈরি করে। কিন্তু উপর থেকে যদি নিচে নামি তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কোনো ধারাবাহিকতা আমরা দেখতে পাই না। ধারাবাহিকতা না থাকার কারণ হলো এরা কিন্তু বিভিন্ন ধরনের ক্যালাস গঠন করে, ক্যালাস ধরনের বিভিন্ন টাইপ হওয়ার ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কোনো ধারাবাহিকতা থাকে না। আমরা পরের ধর্ম যদি দেখি যে এরা যে বিভিন্ন যৌগগুলো তৈরি করে সেই সমস্ত যৌগে এদের বন্ধনের প্রকৃতি কীরূপ হয়, ঠিক আছে? তাহলে যৌগে বন্ধনের প্রকৃতি, যৌগে বন্ধনের প্রকৃতি কীরকম হবে বলো তো? তো এরা কিন্তু কী করবে, এরা আয়নীয় যৌগ গঠন করে, এরা যে যৌগগুলো গঠন করে সেই যৌগগুলো আয়নীয় হয়, আয়নীয় যৌগ গঠন করে। কেন করে? কেন এরা আয়নীয় যৌগ গঠন করে? কারণ এদের আইপি খুব কম, আইপি কম, ফলে ইলেকট্রন বর্জনের প্রবণতা কম, ফলে সহজে এরা অন্যকে ইলেকট্রন দিয়ে যৌগ তৈরি করে। যেমন সোডিয়ামগুলো আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি দেখি, ক্যালসিয়াম ক্লোরাইড দেখি, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, ক্লোরিন 2টা ইলেকট্রন নিবে, ফলে সহজে এরা কিন্তু আয়নীয় যৌগ তৈরি করে, বোঝা গেছে কথাটা? কিন্তু এদের আয়নীয় যৌগের যে এদের মনে রাখবে
এদের আয়নীয় প্রকৃতি, যৌগের আয়নীয় প্রকৃতি গ্রুপ 1 অপেক্ষা আবার কম হবে। বোঝা গেছে? যে যৌগগুলো তাদের গ্রুপ 1 অপেক্ষা কম। কেন কম হবে গ্রুপ 1 অপেক্ষা? কারণ এদের আইপি বেশি। ফলে গ্রুপ 1 যত সহজে ইলেকট্রন বর্জন করতে চায়, এরা তত সহজে চায় না। ফলে এদের আয়নীয় প্রকৃতি গ্রুপ 1 অপেক্ষা কম হয়। আর উপর থেকে নিচে যদি দেখি, তাহলে উপর থেকে নিচে কি হবে বলো তো? একই পরিবারের সদস্যগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আয়নীয় যৌগ, মনে রাখবে, আয়নীয় যৌগ গঠনের প্রবণতা, আয়নীয় যৌগ গঠনের প্রবণতা বলো বৃদ্ধি না হ্রাস পাবে? প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়। এবার যদি বলা হয় বৃদ্ধি পায়, তো বুঝলাম কেন বৃদ্ধি পায় বলো তো? কারণ আইপি হ্রাস পায়, কারণ আইপি আয়নায়ন বিভব। ফলে আয়নায়ন বিভব দিয়ে বেশ কিছু ব্যাখ্যা আমরা দিই। আয়নায়ন বিভব হ্রাস পায়। ফলে ভালো করে জায়গাগুলো মনে রাখবে। যেমন বেরিলিয়াম কিছু সমযোজী যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন করে, মনে থাকবে, যৌগ গঠন করে। ম্যাগনেসিয়াম কিছুটা সমযোজী যৌগ গঠন করে, কিছুটা সমযোজী যৌগ গঠন করে। আর অন্যান্যগুলোর কোনো সমযোজী যৌগ গঠন নেই, অন্যান্যরা আয়নীয় যৌগ গঠন করে, আয়নীয় যৌগ গঠন করে। এই হলো যৌগের বন্ধনের প্রকৃতি। নিশ্চয়ই আন্দাজ করা গেছে। আমরা আরও ধর্ম দেখব যে, তো তোমরা বলতে পারবে এখানে যে মৌলগুলোর কথা, সমযোজী বিভিন্ন আয়নীয় বন্ধনের প্রকৃতির কথা বলা হলো, তাহলে এদের মধ্যে সর্বাধিক সমযোজী যৌগ গঠন করবে কোন মৌলটা? ঘনত্ব ও কাঠিন্য। এটা একটা পদার্থের ভৌত ধর্ম। তো বলতে পারবে গ্রুপ 2তে যে মৌলগুলো আছে, এদের ঘনত্ব আর কাঠিন্যের ট্রেন্ডটা, প্রবণতাটা কীরকম হওয়া উচিত? তো মনে রাখ, ঘনত্ব কাঠিন্য এই ধর্মটা কিন্তু নির্ভর করবে এর কণাগুলোর মধ্যে আকর্ষণ বল, যাকে সংশক্তি প্রবণ শক্তি বলা হয়। সংশক্তি প্রবণ শক্তি, বোঝা গেছে? তাহলে মনে রাখবে যে গ্রুপ 1 অপেক্ষা গ্রুপ 2 মৌলের ঘনত্ব কাঠিন্য বেশি। বোঝা গেছে? ঘনত্ব কাঠিন্য এদের বেশি হয়। কেন বেশি হয়? কারণ এদের আকার ছোট। 1 নম্বর কারণ হলো এদের আকার ছোট। বোঝা গেছে কথাটা? 2 নম্বর কারণ হলো সংশক্তি। এই সংশক্তি প্রবণ শক্তির মান বেশি, প্রবণ শক্তি বেশি হয়। ফলে এরা শক্তিশালী জালক তৈরি করে। মনে থাকবে, এদের সংশক্তি প্রবণ শক্তির মান বেশি হয়। আর এ কারণেই এদের কিন্তু কাঠিন্য আর ঘনত্ব গ্রুপ 1 অপেক্ষা বেশি হয়। কিন্তু উপর থেকে নিচে যদি আমরা বিবেচনা করি, উপর থেকে নিচ, তাহলে কী হবে বলো তো? উপর থেকে নিচে সেক্ষেত্রে কিন্তু এই বেরিলিয়াম থেকে ক্যালসিয়াম হ্রাস পায়। এই বেরিলিয়াম থেকে ক্যালসিয়াম হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ সংশক্তি প্রবণ শক্তি হ্রাস পায়। বোঝা গেছে কথাটা? সে কারণে এখান থেকে হ্রাস পায়। কিন্তু পরবর্তীতে যদি আমরা দেখি, ক্যালসিয়াম থেকে বেরিয়াম আবার বৃদ্ধি পায়। এই একটা অনিয়মিত ধারা আমরা লক্ষ্য করি। বৃদ্ধি পাওয়ার কারণ কি? বৃদ্ধি পাওয়ার কারণ হলো বিভিন্ন ধরনের কেলাস গঠনের ফলে সংশক্তি প্রবণ শক্তিটা বৃদ্ধি পায়। সংশক্তি প্রবণ শক্তি বৃদ্ধি পায়। বোঝা গেছে? কারণটা বোঝা গেছে? সংশক্তি প্রবণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে কি দাঁড়ালো? ঘনত্ব এবং কাঠিন্য এই ধর্মটা মূলত নির্ভর করে কিন্তু সংশক্তি প্রবণ শক্তির উপর। আমার কথাটা মনে থাকবে?
মনে থাকবে তো? মূলত কিন্তু এটা নির্ভর করে সংশক্তি প্রবণ শক্তির উপর। এই কথাটা বোঝাতে পেরেছি? তাহলে আমরা যদি ঘনত্ব কাঠিন্যের কথা বিবেচনা করি তাহলে মনে রাখবে গ্রুপ 2 মৌলগুলো ঘনত্ব কাঠিন্য গ্রুপ 1 অপেক্ষা কিন্তু এদের বেশি হয়। বেশি হওয়ার কারণ কি? কারণ এরা আকারে ছোট হয়, এদের সংশক্তি প্রবণ শক্তি খুব উচ্চ হয়। সেই সঙ্গে মনে রাখবে সংশক্তি প্রবণ শক্তি উচ্চ হওয়ার ফলে এদের ধাতব বন্ধন কিন্তু শক্তিশালী হয়। মনে থাকবে? ধাতব বন্ধন শক্তিশালী হয়, কারণ ধাতব বন্ধনটা সংশক্তি প্রবণ শক্তির উপর নির্ভর করে। আর এই ধাতব বন্ধন শক্তিশালী হয় এদের ঘনত্ব কাঠিন্য গ্রুপ 1 অপেক্ষা বেশি হবে। আর উপর থেকে নিচে আমরা একটা অনিয়মিত ধারা লক্ষ্য করি। আমরা যদি এদের তাপ আর তড়িৎ পরিবাহিতার কথা বিবেচনা করি তাহলে কি হবে বলো তো? তাপ আর তড়িতের পরিবাহিতা, এরা তাপ তড়িৎ পরিবাহী হবে কি না? তাপ তড়িৎ পরিবাহিতা কীরকম হওয়া উচিত এদের? এরা তাপ আর তড়িতের কিন্তু সুপরিবাহী। মনে থাকবে কথাটা? কেন সুপরিবাহী? কারণ এদের ক্ষেত্রে যে যোজ্যতা ইলেকট্রন দুটো, যোজ্যতা ইলেকট্রন দুটি আলগাভাবে থাকে, আলগাভাবে যুক্ত থাকে। আর এর ফলে ইলেকট্রনগুলো, যোজ্যতা ইলেকট্রনগুলো কি করতে পারে? যোজ্যতা ইলেকট্রনগুলি সমগ্র কেলাসে মুক্তভাবে বিচরণ করতে পারে, মুক্তভাবে বিচরণ করে। আর এ কারণে কি হয়? এরা তাপ আর তড়িতের সুপরিবাহী হয়। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা তাহলে এই ধর্মগুলোর পরে আমরা দেখব যে এদের শিখার বর্ণ, এদেরকে পুরালে কিন্তু এরা বিভিন্ন বর্ণ ধারণ করে, এবং আমরা গ্রুপ 1-এ এটা দেখেছি। শিখার বর্ণ কীরকম, কে কীরকম বর্ণ ধারণ করবে মনে রাখবে। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এরা কোনো বর্ণ তৈরি করে না, বর্ণ দেখায় না। মনে থাকবে কথাটা? আর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম পাকা ইটের নে ক্ষণস্থায়ী লাল। মনে রাখবে ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষণস্থায়ী লাল বর্ণ দেখায়। মনে থাকবে কথাটা? আর যে বেরিয়াম আর রেডিয়াম আর স্টোনসিয়াম এরা গাঢ় লাল বর্ণ তৈরি করে, আর বেরিয়াম কাঁচা আপেলের নে সবুজ, এরকম বর্ণ এরা প্রদর্শন করে। ফলে এদেরকে যদি শিখায় উত্তপ্ত করা হয় তাহলে এরা এই বর্ণ দেখায়। এবার আমরা দেখব কেন বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম দেখায় না। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় সাড়া দেয় না। কেন দেয় না বলো তো? শিখা পরীক্ষায় সাড়া দেয় না বা বর্ণ দেখায় না। শিখা পরীক্ষায় সাড়া দেয় না, কারণ বলতে পারবে? কারণ এদের আকার ছোট আর আইপি উচ্চ, ফলে ইলেকট্রন শিফটিং হয় না। একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন শিফটিং হয় না। আর বাকিগুলো শিখার বর্ণ দেখাবার কারণ কি বলতো? শিখার বর্ণ কেন এরা শিখার বর্ণ ধারণ করে? কারণ শিখা থেকে শক্তি নিয়ে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমন করে। এবার নিম্ন শক্তি স্তরে নেমে আসার সময় মনে রাখবে শিখায় বর্ণ দেখাবার কারণ কি? নিম্ন শক্তি স্তরে নামার সময় বিভিন্ন বর্ণের আলো বিকিরণ করে। এই কারণে যারা শিখা পরীক্ষায় সাড়া দেয় তারা এই ধরনের বর্ণ প্রদর্শন করে, বিভিন্ন কম্পাঙ্কযুক্ত আলো বিকিরণ করে। ফলে শিখার বর্ণ দেখাবার কারণ কি বলতো? শিখার বর্ণ দেখাবার কারণ কি?
কারণ যখন উত্তপ্ত করা হয় তখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমন করে এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন বিভিন্ন বর্ণের সে আলো বিকিরণ করে, সে কারণে এরা শিখা পরীক্ষায় সাড়া দেয়। কিন্তু ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম এরা শিখা পরীক্ষায় সাড়া দেয় না, কারণ এদের আকার খুব ছোট এবং আইপির মান খুব বেশি, ফলে শিখার থেকে যে শক্তি সেই শক্তির পক্ষে ইলেকট্রনের স্থানান্তরণ সম্ভব হয় না। মনে থাকবে কথাটা? বোঝা গেছে নিশ্চয়ই। আমরা এবার তোমরা বলতে পারবে এই যে গ্রুপ 2 মৌলগুলো আছে, গ্রুপ 2 মৌলগুলোর মধ্যে ক্ষণস্থায়ী ইটের নে পাকা ইটের নে বর্ণ কোন মৌলটা শিখা পরীক্ষায় দেখায়? আমরা দেখব এবার এদের চৌম্বক ধর্ম। আর তোমাদের নিশ্চয়ই চৌম্বক ধর্ম জানা আছে। চৌম্বক ধর্ম যে সমস্ত কাঠামোতে বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকে তারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাদের সেই ধর্মটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক। আর যদি বিজোড় ইলেকট্রন উপস্থিত না থাকে, যুগ্ম ইলেকট্রনগুলো থাকে, তাহলে ডায়াম্যাগনেটিক। আমরা গ্রুপ 2 যদি দেখি, গ্রুপ 2 মৌলগুলো এরা কিন্তু ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। ডায়াম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ধর্ম দেখাবার কারণ কি? ধর্ম দেখায় কারণ এদের বিজোড় ইলেকট্রন থাকে না। এ মৌল অবস্থা থাকে না, যৌগ কোনো অবস্থাতে কিন্তু এদের বিজোড় ইলেকট্রন থাকে না। আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, কোনো বিজোড় ইলেকট্রনের অস্তিত্ব নেই। কিন্তু ম্যাগনেসিয়াম যখন ম্যাগনেসিয়াম আয়ন তৈরি করে সেক্ষেত্রে কিন্তু বিজোড় ইলেকট্রনের কোনো অস্তিত্ব নেই। দেখতে পাচ্ছ এখানে কোনোটাতে বিজোড় ইলেকট্রন নেই, ফলে এখানে যদি দেখি তাহলেও কিন্তু বিজোড় ইলেকট্রন থাকে না। ফলে এরা যৌগ তৈরি আয়ন বা, তাহলে মনে রাখবে এদের মৌল বা যৌগে অবস্থিত আয়নের বিজোড় ইলেকট্রন থাকে না। বিজোড় ইলেকট্রন থাকে না। তাই এরা কি হবে? সব ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। ফলে এদের ডায়াম্যাগনেটিক ধর্ম দেখাবার পিছনে কারণ হলো যুগ্ম ইলেকট্রনের উপস্থিতি। কেমন লাগলো বলো ক্লাসটা? আজকে আমরা গ্রুপ 2 ক্ষারীয় মৃত্তিকা ধাতু, শুরুতেই আমরা বলেছিলাম যেহেতু এরা জলে মিশালে ক্ষার তৈরি করে এবং মাটিতে পাওয়া যায়, মৃত্তিকা পাওয়া যায়, সেজন্য এদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। এরা অ্যাশ ব্লক মৌল, কারণ শেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করে। এদের বিভিন্ন ভৌত ধর্ম তুলনা করতে গেলে এদের সাথে যে পরিবারটা আছে বাম দিকে গ্রুপ 1, যাদেরকে বলা হয় ক্ষার ধাতু, তাদের সাথে তুলনা করে করে বলতে হয়। আমরা সেটাই চেষ্টা করলাম যাতে এদের ভৌত ধর্মে, বিভিন্ন রকম ভৌত ধর্মের তুলনামূলক আলোচনাটা সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হয়। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।